আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ভাবনা স্টুডিও থেকে। আজকে নতুন একটি বিষয় এবং নতুন একজন অতিথি নিয়ে আমার ভাবনা স্টুডিওতে হাজির হয়েছি। সম্মানিত দর্শক, আপনারা আমার ভাবনা স্টুডিও থেকে সামাজিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা উত্তরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। এমনকি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান এসো সচেতন হয় সোসাইটির বিভিন্ন কার্যক্রম আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আজকে সেরকম না হলেও স্বেচ্ছাসেবক বিষয়বস্তুটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আমরা অনেকেই নিজের উদ্দীপনা, নিজের স্বপ্ন ভিন্ন ভিন্ন মাত্রা হয়ে থাকে। আমরা হয়তোবা কেউ ডক্টর হয়ে থাকি, অথবা কেউ ইঞ্জিনিয়ার হয়ে থাকি, অথবা ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখে থাকি। আমি তাদের কথা অস্বীকার করছি না, সেগুলো আমাদের স্বপ্ন থাকতে হবে, সমাজে হতে হবে, না হলে সমাজ কখনো সামনের দিকে এগিয়ে যাবে না। এরই মাঝে কিছু কিছু মানুষের মনের ভিতরে লুকায়িত থাকে কিছু স্বপ্ন সাধনা, যে স্বপ্নটি হয়তোবা বাহ্যিকভাবে অনুধাবন না করতে পারলেও হৃদয়ের ভিতরে লুকিয়ে থাকে বিশাল এক স্বপ্নের পাহাড়। সেটা কি? মানুষের সেবা করা। এরকম কিছু মানুষ পাগল, মানুষের সেবা করার পাগল মানুষ আমার ভাবনায় স্টুডিওতে প্রায় দেখতে পাবেন। আজকে প্রথম একজন ব্যক্তিকে নিয়ে তুলে ধরার চেষ্টা করছি। আসুন সেই ব্যক্তির মুখ থেকেই তার পরিচয়টা প্রথমে শুনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। ভালো আছি। আপনি যদি আমার ভাবনা স্টুডিওতে আপনার নাম পরিচয় একটু তুলে ধরতেন, এর পরবর্তীতে আমি কথা বলছি প্লিজ। ধন্যবাদ। আমি মোহাম্মদ রাফিউল আলম, আমাকে সবাই ডাক নামে চেনে, বাদশা নামে চেনে। আমি বেসিক্যালি ফার্মেসিতে গ্র্যাজুয়েশন শেষ করে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। আমার হোম ডিস্ট্রিক্ট হলো শেরপুর। আলহামদুলিল্লাহ। তো আমরা ওনার মুখ থেকে ওনার নামটি শুনতে পেলাম। ওনার পেশাটি হলো, পেশা বলতে উনি যে ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করেছেন সেটা আমরা জানতে পেরেছি। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড। যদি আমরা ওষুধের ক্ষেত্রে যদি আমরা ভালোভাবে সব কিছু আমরা জানতে পারি, যাচাই বাছাই বিভাগটা যে বিষয়টা আমরা তদারকি করে থাকি, অর্থাৎ তৈরি করে থাকি, দেখে থাকে, সেই ডিপার্টমেন্ট থেকে উনি পাশ করেছেন, অর্থাৎ লেখাপড়া করেছেন ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে। তো বাড়িটাও জানলাম ওনার বাড়ি হলো শেরপুর। তো এখন জানবো যে উনি এই পেশায় নিয়োজিত আছেন, একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন। আচ্ছা, আপনি যদি আমার ভাবনা স্টুডিওতে দর্শকদের জন্য এটা বলতেন যে আপনি একটি ভিন্নধর্মী একটা বিষয় লেখাপড়া করেছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। তো আমি যতটুকু জানি বা আমরা ক্যামেরার আড়ালে আপনার সাথে আলোচনা হয়েছে, আপনি মানব সেবামূলক কাজ করছেন। অলরেডি আমরা কিছুক্ষণ পরে তুলে ধরবো সেই বিষয়টা। আচ্ছা, কবে থেকে আপনার এই স্বপ্নটা আপনার হৃদয়ে জাগ্রত হয়, একটু যদি জানাতেন আমাদের দর্শকদেরকে। জি ধন্যবাদ। আসলে মানুষের স্বপ্ন ভিন্ন ভিন্ন স্বপ্ন থাকে। আমার মানব সেবার যে স্বপ্নটা, এটা আমি ছাত্র জীবন থেকেই এই সেবাটাকে আমি মনের ভিতর পোষণ করতাম। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ালেখা করি তখন থেকেই আমি আমার বাড়িতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম এবং প্রতি বছর আমাদের গ্রামে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠান করি এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। তখন থেকে ইচ্ছা জাগছিল যে আমি কোনো মানব সেবামূলক কাজ করতে পারি কিনা। সেই থেকে আমি সবসময় অনুপ্রেরণা জোগাতো, আমি যদি সমাজের জন্য শুধু খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান না, মানুষের সেবামূলক যেমন হতে পারে, মানুষকে হতদরিদ্র যারা রয়েছেন তাদেরকে কোনো সেবামূলক কাজ করা যায় কিনা, এবং যারা আপনার বিধবা রয়েছেন তাদেরকে নিয়ে কাজ করা যায় কিনা। শুধু তাই নয়, আমাদের এলাকাতে এমন কিছু ছেলেরা রয়েছে যারা পড়ালেখা থেকে ছুটে গেছে, তাদেরকে পড়ালেখায় মনোযোগী করা যায় কিনা, এবং আমার এলাকায় একটা গ্রন্থাগার প্রতিষ্ঠা করা যায় কিনা। এই ধরনের চিন্তা ভাবনা থেকেই আমি মানব সেবায় কাজ করার জন্য অনুপ্রাণিত হয়েছি। আমার ভাবনা স্টুডিওর দর্শক যারা আছেন, খুব সুন্দর কিছু স্বপ্নের কথা উনি তুলে ধরলেন। যেমন উনি কিন্তু বলেন নাই শুধুমাত্র সেবা এবং সমাজকর্ম, এটা নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও তুলে ধরবো। উনি কিন্তু সমাজকর্মমূলক কিছু বিষয় তুলে ধরেছেন, যেমন যারা বিধবা রয়েছেন তাদের জন্য কি করা যায়, আমাদের গ্রামে আশেপাশে যেসব সন্তানরা স্কুল থেকে ঝরে পড়ছেন অথবা লেখাপড়া করছেন না, তাদের জন্য কি করা যায়। অর্থাৎ রাষ্ট্রের যে গভীরভাবে উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখার যে বিষয়গুলো, সেগুলির প্রতি উনি স্বপ্ন দেখেছেন, টাচ করেছেন।
কি করতে পেরেছেন সেটা নয়, ওনার স্বপ্নের কথা কিন্তু তুলে ধরার চেষ্টা করছে। আচ্ছা, এর পরবর্তীতে আপনি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছেন, ঢাকা থাকছেন, আপনি কি কোনো অর্গানাইজ ওয়েতে কোনো প্রতিষ্ঠান তৈরি করছেন কিনা বা আছে কিনা? আসলে মানে একটা সংগঠন তৈরি করতে অনেক স্বপ্নই ছিল, কিন্তু 2025 সালের মে মাসের দিকে মেবি কুরবান ঈদ যে হয় মেবি 7 তারিখ, তার 15 দিন আগে থেকে আমি একটা পরিকল্পনা করি যে আমি যেহেতু স্টুডেন্ট অবস্থায় ছোট ছোট কাজগুলো করতাম আমাদের বাড়িতে, এবং হলো প্রতি বছর আমাদের যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদেরকে নিয়ে খেলাধুলার আয়োজন করতাম। শুধু তাই নয়, 2022 সালে আমার পরিবারে একটা বড় ধরনের একটা ফ্যামিলি গেট টুগেদার আয়োজন করি। একক প্রচেষ্টা ছিল, তখন থেকে আরও আমি ইন্সপায়ার হই যে না, আমি যদি চেষ্টা করি তাহলে সংগঠনমূলক কোনো কাজ করতে পারবো। তো তখন থেকেই চিন্তা করি যে একটা সংগঠন তৈরি করা যায় কিনা। তখন আমাদের এলাকায় যে যারা ইয়ং ছেলেরা রয়েছে, বেসিক্যালি যারা শিক্ষিত এবং হলো অনেস্ট, তাদেরকে নিয়ে আলোচনা করি, 10 থেকে 12 জন ছেলেদেরকে নিয়ে। তো তখন তাদেরকে প্রস্তাব দিলাম যে একটা সংগঠন করা যায় কিনা। তো গত কুরবানি ঈদে 2025 সালে একটা সংগঠন আমরা এটা উন্মোচন করি, সেটার নাম হলো সবার জন্য আমরা যুগনিমারা যুব উদ্যোগ। এটা একটি অরাজনৈতিক যুব নেতৃত্ব ভিত্তিক স্বেচ্ছাসেবী সমাজিক উন্নয়নমূলক একটা সংগঠন। আচ্ছা আচ্ছা, আমরা ওনার পয়েন্টের মধ্যে দুইটা বিষয় আমরা খুঁজে পেলাম। একটা হলো যে উনি ফ্যামিলি গেট টুগেদারের মাধ্যমে উনি সমাজ সেবা করার যে একটা উদ্দীপনা, সেটাও যে উনি করতে পারেন একটা অর্গানাইজ ওয়েতে, সেই স্বপ্নটা কিন্তু ওনার একটা ছোট্ট কাজ থেকে কিন্তু উনি ইন্সপিরেশন পাইলেন যে আমি করতে পারবো, কনফিডেন্স তৈরি হলো। এটা একটা, এই যে একটা বিষয় পেলাম। আর হলো উনি প্রথমেই চিন্তা করেছেন সৎ। খুব ভালো লাগলো যে আমরা সমাজে তো অনেকেই আছে, অনেক কিছু করতে চাই, তো সেই করার মাঝে সততার যে কত বড় প্রয়োজন সেই বিষয়টা কিন্তু উনি তুললেন। তো আপনারা কি প্রতিষ্ঠানটা কিছুটা অর্গানাইজ করেছেন অলরেডি? হ্যাঁ, অলরেডি আমরা গত প্রায় 8 মাস থেকে আমরা উন্মোচন করার পরে বেশ কিছু কাজ করতেছিলাম। প্রথমে আমরা কাজ করেছিলাম যে বৃক্ষরোপণ এবং হলো শিক্ষা সচেতনমূলক একটা প্রোগ্রাম করেছিলাম। সেটা ছিল আমাদের এলাকায় একটা প্রাইমারি স্কুল রয়েছে, ওই স্কুলে এই আয়োজনটা করেছিলাম, এবং হলো আমাদের গ্রামে রাস্তার ধারে কিছু বৃক্ষরোপণ করেছিলাম। তার পরবর্তীতে আমরা একটা গ্রন্থকার একটা প্রতিষ্ঠা করি। কতজন সদস্য নিয়ে আপনি তৈরি করেছেন? এরকম আমরা প্রায় 72 থেকে 73 জন সদস্য রয়েছে। আপনি কমিটিতে কতজন আছে এখন বর্তমানে? কার্যকরী কমিটি গঠন করে সেখানে 45 জনের মতো আমরা কার্যকরী কমিটিতে সদস্য আমরা প্রতিষ্ঠা করেছি। ওনার অনেক কঠিন একটি কাজ, সেটা হলো 35 জনকে নিয়ে একটি অর্গানাইজ করা। তো আশা করি ওনার সংগঠনটি সামনের দিকে এগিয়ে যাবে। এবং যে বিষয়টা হলো আমরা চাইব একটা মেসেজ দেওয়ার ক্ষেত্রে বলবো, আজকে যে অতিথি আছেন সে অতিথির যে বিষয়টা তুলে ধরলাম, সেরকমই বিষয়গুলি যারা করতে চান বা করবেন তাদের কাছে একটি মেসেজ দিতে চাচ্ছি আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে। সেটা হলো আমরা যদি মানুষের জন্য করতে চাই, আসলে মূলত এটা নিজের জন্য হয়ে থাকে। যেমন আপনি মানুষের জন্য করাটাই মানে কিন্তু আমরা পরপারে এই যে মানুষের জন্য করলাম সেই কাজটাই নিয়ে যাব, আর আমার আপনজনের জন্য যেটা করলাম সেটাই কিন্তু রেখে যাব। সেই অর্থে আমরা বলতে পারি মানুষের জন্য কাজটাই কিন্তু সত্যিকারে নিজের জন্য কাজ। তো যেটা বলছি, যারা এই নিজের জন্য বা মানুষের জন্য কাজটা করতে চাচ্ছেন তাদের ভিতরে একটি স্বপ্ন শুধু নিয়ে আসতে হবে প্রথমে। সেটা হলো আমি এই কাজটা করছি কোনো অর্থের জন্য নয়, আমি সামাজিক কিছু দায়বদ্ধতা থেকে কাজ করছি। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন রাষ্ট্রের অনেক দায়িত্ব কিন্তু এই সন্তানটির প্রতি পড়ে যায়, শিশুটির প্রতি পড়ে যায়। এই শিশুটি যখন আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে বড় হয়, তখন এই সে যখন বুঝতে শিখে, জানতে শিখে, তার মেধা বুদ্ধি যখন প্রকাশ ঘটে, বহিঃপ্রকাশ ঘটে, ঠিক তেমনি রাষ্ট্র যেমন তার প্রতি কিছু দায়িত্ব রয়েছে, ঠিক তেমনি রাষ্ট্রের প্রতি তারও, এই শিশুটি তখন আর শিশু থাকে না, একজন অ্যাডাল্ট পার্সন থাকে, তার প্রতি কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের মাঝে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্বটা কিন্তু এটাই, মানুষের জন্য কিছু করে যাওয়া বা করতে পারা। তো সেই উদ্যোগ থেকে যারা আসবেন বা যারা করতে চান মানুষের জন্য, তাদেরকে আমি একটি করজোড়ে মিনতি করব,
আপনারা যদি এরকম কোনো উদ্দীপনা নিয়ে আসেন যে আমি করছি, এটার ফলশ্রুতিতে আমি কিছু পাওয়ার চেষ্টা করব বা পেতে চাইবো, অথবা আমার যারা আছে তাদেরকে নিয়ে আমি কাজ করব, তাদেরকে প্রমিনেন্ট করার চেষ্টা করব, আমি সমাজে একটা প্রসিদ্ধ মানুষ হওয়ার চেষ্টা করব, ফেমাস ব্যক্তি হওয়ার চেষ্টা করব, এই উদ্দীপনা থেকে আমি করজোড়ে মিনতি করব, প্লিজ আসার চেষ্টা করবেন না। কারণ হলো যারা এই যে আজকে আমার অতিথি আমার পাশে যিনি আছেন, উনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন, ওনার ব্যাকগ্রাউন্ড হলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেও এই যে মানব কল্যাণমূলক কাজে আসছেন, ওনার যে একটা ফ্যাশন, ওনার যে একটা স্বপ্ন, সেই স্বপ্নগুলো অন্যান্য মানুষ দু একজন যারা ওই ধরনের মন মানসিকতা নিয়ে আসেন, তাদের জন্য সাধারণ মানুষগুলো কি করেন যে নেগেটিভ মন্তব্য করে থাকেন, নেগেটিভ কথা বলে থাকেন। তবে একটা কথা সত্য, আমরা যারা এইসব কাজ করার চেষ্টা করি মানুষের জন্য, আমরা কিন্তু নেগেটিভ ধরি না, কারণ আমি জানি আমি কি করছি, সেটা কতটুকু মানুষের জন্য এফেক্ট করতে পেরেছি, কতটুকু মানুষের জন্য কর্মক্ষেত্রে বাস্তবায়ন করতে পেরেছি, সেটা এফেক্টিভ না হলেও আমি যে কাজটা করছি সততার ভিত্তিতে, সেটার মধ্যে যে কোনো সন্দেহ নেই, সেটা আমি জানি। সুতরাং দুই একজনের জন্য আমরা সকল মানুষের কাছে এই এনজিও বলেন, স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান বলেন, মানুষ তখন নেগেটিভভাবে নিয়ে থাকে। আমরা আমন্ত্রণ জানাবো সেই সব মানুষদেরকে যারা ওই যে ছোট্ট শিশুটি জন্মগ্রহণ করার পর রাষ্ট্রের যেমন দায়িত্ব থাকে, ঠিক তেমনি একজন নাগরিকের রাষ্ট্রের প্রতি দায়িত্ব থাকে, সেই দায়িত্বের একটি অংশ হিসাবে মানুষের জন্য কাজ করে যাওয়া যে বিষয়টা, সেই জন্য যারা আসেন তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি। এই সেক্টর আমি বলছি বা এই ক্ষেত্রটার কথা বলছি। তো যাই হোক, আমরা যে অতিথি আছেন, অতিথি লাস্টে একটি কথা বলবো, জানতে চাইবো অতিথির কাছ থেকে যে আপনার ভবিষ্যৎ প্ল্যানটা যদি খুব সংক্ষেপে বলতেন, যে আপনি কতটুকু কি করতে চান, কোন পর্যন্ত যেতে চান। আচ্ছা, মানুষের স্বপ্ন বড় স্বপ্ন থাকে, সেরকম আমার একটা বড় স্বপ্ন রয়েছে যে আমাদের একটা প্রতিষ্ঠান যেটা আমরা উদ্যোগ নিয়েছি, সেটা আমাদের একটা নিজস্ব সম্পত্তিতে থাকবে, হ্যাঁ, নিজস্ব কার্যালয় থাকবে। তো একটু জানিয়ে রাখি, তো রিসেন্টলি আমরা একটা শীত বস্ত্র বিতরণ একটা ক্যাম্পেইন করেছিলাম, যেখানে প্রায় আল্লাহ রহমতে একজন আমরা ডোনার ক্রিয়েট করেছিলাম। আমাদের উদ্দেশ্য হলো যে যারা আসলে সঠিক জায়গায় কোনো কিছু দিতে চান কিন্তু বর্তমানে এই আস্থাটা পান না, আমরা চাই যে আমরা একটা আস্থা তৈরি করতে চাই। আমরা এমন কিছু লোককে আমরা খুঁজে বের করতে চাই যারা মানুষের কল্যাণের জন্য কাজ করবে, কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সমাজে ওনারা ওই বিশ্বস্ত লোক পান না। আমরা চাই তাদের কাছে বিশ্বস্ত হয়ে উঠতে। তো সেরকমই একজন গুণী মানুষ আসলে বলবো, যিনি একটা কথাতেই আমাদেরকে প্রায় 330টা কম্বল দিয়েছিলেন এবং 10টি টিউবওয়েল দিয়েছিলেন, খনন করা সহ, এবং হলো যারা মিস্ত্রি কাজ করেন টোটাল সহ এবং পাকা করা সহ। তো ওনার এই অবদানকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা চাই যে এই ধরনের যারা দাতারা রয়েছেন তাদেরকে আমরা সার্চ করে বের করব, ওনাদের মাধ্যমে আমরা বড় কিছু করার ইচ্ছা আছে। যেমন হলো যেটা বলতেছিলাম এর আগে, যে শুধু বিধবা না, আমাদের গ্রামকে, যুব সমাজকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে, তারা যেন বিভিন্ন কর্মকে বেছে নিতে পারে, এরকম কিছু ট্রেন আপ করে তাদেরকে আমরা কর্মের জন্য ব্যবস্থা করে দেব। এবং বিশেষ করে যেটা বলছিলাম, বিধবা যারা রয়েছেন, বিধবা শুধু বিধবা নয়, যারা একেবারে গরিব অনাথ যারা, তাদেরকে আমরা কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করব। ওই ট্রেনিংয়ের মাধ্যমে যে যেটা উপযুক্ত হতে পারে, সেলাই মেশিন হতে পারে, কোনো গাড়ি হতে পারে, অন্যান্য ধরেন হাতের কাজ, তাদেরকে এগুলো যদি শিখে আমরা আমাদের পক্ষ থেকেই তাদেরকে আমরা ডোনেশন দিয়ে তাদেরকে আমরা সামনে দিকে নিয়ে এগিয়ে যাব। এবং হলো বিশেষ করে আমাদের এলাকায় বর্তমানে যুব সমাজ, বিশেষ করে কিশোররা যে জুয়া, নেশা, বিশেষ অনলাইন জুয়া, নেশা, মাদকে ভরে গেছে। এবং হলো দেখবেন যে বর্তমানে বিভিন্ন এলাকাতে সুদের যে প্রচলন, এই সুদ, জুয়া, নেশা, এই মাদককে আমরা আমাদের গ্রাম থেকে শুধু প্রতিরোধ না, প্রতিকার করার জন্য যত ধরনের আমাদের অ্যাক্টিভিটিস দরকার সেগুলো আমরা কাজ করব। এটি নিয়ে আমাদের মেন ফোকাস। এবং আমাদের পরবর্তীতে একটা বড় প্ল্যান হলো আমাদের সমাজে আপনার হলো জনসেবা সেল তৈরি করব। কারণ হলো বর্তমানে দেখা যায় যে সরকারি অনুদান হোক, যে কোনো অনুদান হোক, একজ্যাক্ট জায়গায় পৌঁছায় না। আমরা চাই সেটা একটা মারফত হতে, সেই সকল লোকদেরকে আমরা আমাদের মাধ্যমে
তাদেরকে আমরা দোরগোড়ায় পৌঁছায় দেওয়ার জন্য একটা চেষ্টা করব। খুব এই সুন্দর ধরনের একটা কথা আমাদের বলেছেন। বড় ধরনের পরিকল্পনা রয়েছে। অনেকেরই স্বপ্ন আছে যে আমি মানুষের জন্য কিছু করতে চাই বা মানব সেবা করতে চাই, হয়তো তার অর্থ নেই, সেক্ষেত্রে আপনি কি বলবেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? থ্যাংক ইউ, আপনি সুন্দর একটা পয়েন্ট বলেছেন। আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে সবাইকে অর্থ দেনও না, কারণ এটা হলো অনেক আল্লাহর একটা দয়া। কারণ আল্লাহ তাআলা অর্থ দিয়েও মানুষকে পরীক্ষা করেন, অর্থ না দিয়েও পরীক্ষা করেন। এটা হলো মানুষের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। মানুষকে সেবা করতে হলে, সমাজ সেবা করতে হলে আমি মনে করি বেসিক্যালি যে অর্থ, নিজের যে অর্থ থাকতে হবে এটা বড় ফ্যাক্টর না। আপনি যদি গভীরভাবে ভালোবাসেন, চিন্তা করেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে কাউকে না কাউকে ওসিলা করে এই অর্থের ব্যবস্থা করে, এটা হলো বড় রহমত। তো আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমরা যে সংগঠনটা শুরু করি বেশি শূন্য থেকে, একেবারে শূন্য থেকে, আমরা যে 15-20 জন যে সদস্য, এদের 150-200 টাকার ভিতর দিয়ে আমরা শুরু। পরবর্তীতে দেখা গেছে যে আমরা যখনই কোনো উদ্যোগ নিয়েছি, আল্লাহর রহমতে কাউকে না কাউকে আমরা পেয়েছি। পাশে পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। যেটা আমি সেটাই বলতে চাচ্ছি যে যদি আমার যদি ইচ্ছা থাকে, অনেস্টি থাকে, সৎ ইচ্ছা থাকে, এবং হলো আমার ইন্টিগ্রিটি সবাই যদি জানে, তাহলে অবশ্যই কেউ না কেউ আপনাকে অর্থ দিয়ে সহযোগিতা করবে। আপনার এই অর্থ দিয়েই আপনি মানুষকে সমাজ সেবা করতে পারবেন। কারণ আমার যদি অর্থ থাকে, তাহলে আমি মানুষকে সেবা করতে পারবো, কাউকে না কাউকে ওসিলা করে আল্লাহ তাআলা করাই। তো আমি চাই যে আমার নিজে না থাকুক, অন্যজনকে যেন আল্লাহ ওসিলা করে আমার মাধ্যমে এই কাজটা করা সমাজে হয়। ভেরি গুড। খুবই সুন্দর একটা কথা যে আমাদের মানসিকতার অভাব আজকাল। যদি আপনি মানসিকতাটাকে যদি আপনি সেই পর্যায়ে নিতে পারেন, আপনি যদি তৈরি করতে পারেন নিজের মাঝে সেই ইন্টিগ্রিটি, আপনার কর্মস্পৃহা, আপনার লক্ষ্য উদ্দেশ্য তৈরি করতে পারেন, টার্গেট তৈরি করতে পারেন যে আমি এই কাজটা করবই, তাহলে মহান আল্লাহ তাআলা কিন্তু, এই যে একটি কথা আছে, আপনি এক হাত দিলেন, মহান আল্লাহ তাআলা কিন্তু 10 হাত এগিয়ে দেবে ভালো কাজে। সেটাই কিন্তু বহিঃপ্রকাশ ঘটে স্বেচ্ছাসেবকমূলক কাজগুলোতে। তো লাস্টে আরেকটি কথা, আমরা সম্মানিত আমার ভাবনা স্টুডিওর দর্শকদের, আমরা প্রায় শেষ পর্যায়ে আসছি। আজকে অতিথির কাছে লাস্টে একটি বিষয় জানতে আমার ইচ্ছা হচ্ছে যে বিষয়টা আমরা প্রত্যেকটা মানুষেরই কিছু বিষয় জানার থাকে, বোঝার থাকে। আপনি তো দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করছেন, অনেক দিন, আবার চাকরি করছেন, টাকা আসছেন, আপনি এই প্রতিষ্ঠানের জন্য আবার গ্রামে যাচ্ছেন, আবার বারবার আসছেন, এটা অনেক কষ্টের একটা কাজ। আবার এত কষ্টের মাঝেও আপনি কিভাবে এত স্পিড পেলেন যে একটা এত বড় একটা কাজ হাতে নিলেন, কিভাবে সেবামূলক কাজ করা, একটা অর্গানাইজেশন তৈরি করছেন, এটা কিভাবে আবার আবার আসলো আপনার? ক্ষেত্রে আমি ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে আমি যখন এই ঢাকাতে আমি এই জব স্টার্ট করি, এর আগে আমি ঢাকার বাইরে ছিলাম। তো তখন একদিন হঠাৎ করে গাড়িতে একজন লোকের সঙ্গে দেখা, আসলে কি বলবো, উনি এসে সচেতন হয়ে সোসাইটির সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সভাপতি। উনি একদিন হঠাৎ করে আমাকে গাড়ি জিজ্ঞেস করলেন যে আপনি কে, কোথায় যাচ্ছেন, কী অবস্থা। তারপর ওনার অর্গানাইজেশনে যাই, গিয়ে দেখি যে উনি শুধু সমাজ নিয়ে চিন্তা না, পিছিয়ে পড়া মানুষ থেকে শুরু করে স্বাস্থ্য খাত এবং হলো হতদরিদ্র যারা রয়েছে তাদেরকে নিয়ে উনি কাজ করছেন। এটা শুধু ওনার নিজের ইচ্ছায় কাজ করছেন, উনি নিজের টাকা এই সংগঠনটাকে দাঁড়া করাইছেন, এসব সচেতন হয় সোসাইটি। তো ওনার কাছ থেকে আমি একটা সাহস পেলাম যে উনি সবসময় একটা কথাই বলেন, মনোবল হারাবেন না, আপনি সৎ থাকেন, দেখবেন আপনার সংগঠনটা দাঁড়াবে। তখন ওনার কাছ থেকে একটা সাহস পেলাম এবং ইন্সপায়ার পেলাম। তখন থেকে আমি আরও নিজেকে মোটিভেটেড করি। তখন থেকে আমি এরকম একটা সংগঠন তৈরি করার পরিকল্পনা করি, এবং যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই সংগঠনের নাম হলো সবার জন্য আমরা যোগিনীমারা যুব উদ্যোগ। খুব সুন্দর। তো আমাদের কথা বললে তো আরও অনেক দীর্ঘ কথা বলা যায়, আমরা কথা বলতে পারি, জানার ইচ্ছা থাকে, অনেক কিছু জানার রয়েছে। তো আমার ভাবনা স্টুডিও জানেন আপনারা, এই ধরনের ভিডিও সহ আরও বিভিন্ন ধরনের সামাজিক অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কাজ করে আসছি এবং তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সম্মুখে। এই ভিডিওতে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই আপনারা জানাতে পারেন, এবং ভিডিওর নিচে আমাদের নাম্বার, যোগাযোগ করার নাম্বারও কিন্তু রয়েছে, আপনারা আমাদের সাথে যোগাযোগও করতে পারেন। আজকে সম্মানীয় অতিথিদের কাছ থেকে আমরা জানলাম একটি সংগঠন তৈরির ক্ষেত্রে কতটুকু সততার প্রয়োজন, কতটুকু লক্ষ্যের প্রয়োজন, আদৌ টাকার প্রয়োজন কিনা, টাকা না হলেও যে কীভাবে সমাজসেবা করা যায় সেটার জন্য, এবং আপনি লোকাল এরিয়াতে কোন কোন প্রবলেমগুলি আইডেন্টিফাই করে আপনি আপনার প্রতিষ্ঠানটা অর্গানাইজ করবেন,
এবং আপনি ফান্ড রাইজিং কীভাবে করবেন সেই সব বিষয় সম্পর্কে আমরা আজকে সম্মানীয় অতিথির কাছ থেকে আমরা জানতে পেলাম। তো এই বিষয়গুলি যারা এই ধরনের সেবামূলক কাজ করতে চান, হ্যাঁ করার ইচ্ছা অনেকেই আছে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু জানার কিন্তু বিকল্প নেই, আপনার জানতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে, আজকে সম্মানীয় অতিথির এই বক্তব্যের মাধ্যমে আপনি এই বিষয়গুলি কিন্তু সম্পর্কে স্পষ্ট একটি আইডিয়া পেলেন। সম্মানিত দর্শক, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, আমরা হয়তো এখানেই সমাপনী টানবো। সম্মানীয় অতিথিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমাদের আপনার স্টুডিওলার প্রত্যেকটা জায়গায় মানুষ যেন সবাই সবার জায়গা থেকে কিছুটা হলেও মানুষের জন্য কাজ করে, এসপি আর সকলের মাঝে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আজকে সম্মানীয় অতিথিকে এবং অতিথির প্রতিষ্ঠানকে তুলে ধরার চেষ্টা করেছি। এইভাবে যদি আপনিও যদি আপনার প্রতিষ্ঠান কার্যক্রম, আপনার লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সম্মুখ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করছি এবং বিদায় নিতেই হবে। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম, আমার ভাবনা স্টুডিও থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।